আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে একুশে রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, প্রথমে আমি একটু বিষয়বস্তুটি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। আমাদের বিষয়বস্তু রয়েছে অপ্রতিরোধ অগ্রযাত্রায় উৎপাদনশীলতা। আমরা অনেকেই জানি আসলে যে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শিল্পায়নের একটি বড় ভূমিকা আছে, এবং এই অর্থনৈতিক অগ্রগতিতে শিল্পায়ন বা আমরা কৃষি বা সেবা যে কোনো সেক্টরে আসলে যে যত বেশি আসলে উৎপাদনশীলতা বাড়াতে পারছে বা উৎপাদন সক্ষমতা বাড়াতে পারছে, তারা কিন্তু দ্রুতই অর্থনৈতিক অগ্রগতির জায়গাটায় আরও বেশি এগিয়ে যাচ্ছে। এবং আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি রয়েছে, নানা চ্যালেঞ্জের মুখেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এখন কিন্তু বৈশ্বিক আলোচনার বিষয়, এবং সেই অগ্রগতির ধারাটি আরও যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেখানে কিন্তু এই উৎপাদনশীলতা আরও কীভাবে আমরা বাড়াতে পারি, আমাদের বর্তমান অবস্থা কি প্রতিবন্ধকতা আছে, বা উৎপাদনশীলতা বাড়াতে, দক্ষ জনবল তৈরিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে এই উৎপাদনশীলতা আরও বাড়িয়ে দ্রুত অর্থনৈতিক অগ্রগতির ধারাটি ধরে রাখতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলি নিয়ে আমরা সকলেই জানি যে আসলে 2রা অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস হিসাবে সরকার পালন করার চেষ্টা করছেন, এবং আগামী 10 বছরে কিন্তু একটি মহাপরিকল্পনা রয়েছে, যেখানে 5.6% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। যেই অগ্রগতির জায়গাগুলো নিয়ে, চ্যালেঞ্জগুলো নিয়ে, করণীয় নিয়ে আসলে আমরা কথা বলবো, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের 21 স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব হুমায়ুন রশিদ, প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন জনাব ইলিয়াস মৃধা, ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ গ্রুপ। এবং অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর আশিকুর রহমান, সিনিয়র অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি একটু যিনি আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন, ডক্টর আশিকুর রহমান, সিনিয়র অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, তার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইব। জনাব আশিক, যে বিষয়টি আজকে আমাদের প্রতিবাদ্য রয়েছে, অপ্রতিরোধ অগ্রযাত্রা উৎপাদনশীলতা, সরকারের এই বছরের প্রতিবাদ্য এটি, এবং এই যে প্রতি বছর এই দিনটিকে 2রা অক্টোবরকে জাতীয় উৎপাদনশীলতা দিবস হিসেবে পালন করা হচ্ছে, সেই জায়গাটায় সরকারের যে মহাপরিকল্পনা এবং তার সাথে এগিয়ে চলা অগ্রগতির জায়গায় অবস্থানটি কেমন আছে, সেটি দিয়ে যদি আজকে আলোচনা শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আমি একটা ইম্পর্টেন্ট টপিকে আপনারা আজকে আলোচনা করছেন। প্রোডাক্টিভিটি ইজ, মানে বলা যেতে পারে যে অর্থনীতি আমরা যে ধরনের লক্ষ্যমাত্রা নিয়েছি, ভিশন 2041 এবং ভিশন 2031, যে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে আগামী 20 বছরে, সেই গন্তব্যে পৌঁছাতে হলে অর্থনীতির প্রোডাক্টিভিটির কোনো বিকল্প নেই। ইউ হ্যাভ টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটির সহজ ব্যাখ্যাটা কি? সহজ ব্যাখ্যাটা হচ্ছে যে অল্প হিউম্যান ক্যাপিটালে এবং অল্প ফিজিক্যাল ক্যাপিটালে আপনি গ্রেটার আউটপুট এন্ড সার্ভিস অর্থনীতিতে প্রডিউস করবেন। অর্থাৎ আপনার যে সম্পদ আছে, মানবিক সম্পদ, অবকাঠামো, তার মধ্যে দিয়ে আপনি আরো উৎপাদন করবেন। অলরাইট, সো আপনার ফোকাসটা হতে হবে যে এটাকে আরেকভাবে ম্যাক্সিমাম আউটপুট মিনিমাম ইনপুট হিসাবে আমরা অর্থনীতিতে বলে থাকি। এবং এই প্রোডাক্টিভিটিটা আপনার ডিপেন্ড সেক্টর ওয়াইজ, মানে অনেক ভ্যারি করে। আমরা এই সেক্টরাল ডিসকাশনে যাব না, বাট সার্বিক একটা অর্থনীতির প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে 4টে ইম্পর্টেন্ট ইস্যুর উপরে। প্রথম ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে একটা অর্থনীতির পলিসি এনভায়রনমেন্টটা কি, দ্বিতীয় হচ্ছে তার হিউম্যান ক্যাপিটাল কোয়ালিটিটা কি, থার্ড হচ্ছে তার ইনস্টিটিউশনাল ইকোসিস্টেমটা কত এফিশিয়েন্ট, এবং ফোর্থ এনভায়রনমেন্টটা হচ্ছে যে সার্বিক অর্থনীতিতে সুশাসনটা কতটুকু প্রতিষ্ঠিত। কারণ এবং এই 4টি ডাইমেনশন উদ্যোক্তাদের প্রোডাক্টিভিটি আপনাকে ডিটারমাইন করে। যেমন ধরেন, আপনি যদি একটা উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনি যদি রাইট পলিসি সাপোর্ট না পান, আপনি যদি রাইট প্রাতিষ্ঠানিক সাপোর্ট না পান, বা প্রাতিষ্ঠানিক এনভায়রনমেন্ট আপনার প্রতি হেল্পফুল না, বা আপনার অবকাঠামোর দুর্বলতা থাকে, বা আপনার হিউম্যান ক্যাপিটালের একটা ডেফিসিয়েন্সি থাকে, যে আপনি ভালো মেধাবী শিক্ষিত ছেলেমেয়ে পাচ্ছেন না আপনার এন্টারপ্রাইজের জন্য, তখন কিন্তু সার্বিকভাবে আপনি যেই উৎপাদনশীলতা চাবেন, সেই উৎপাদনশীলতা আপনি অর্জন করতে পারবেন না। রাইট, সো ম্যাক্রো আলোচনায় যদি আপনি যান, আপনি দেখবেন যে এই 4টি জায়গাকে যদি প্রাধান্য না দেওয়া হয়, পলিসি এনভায়রনমেন্ট,
ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট, হিউম্যান ক্যাপিটাল কোয়ালিটি এবং সুশাসনের যেই জায়গাটা, সেই চারটি জায়গায় যদি আমরা ইতিবাচক ইমপ্রুভমেন্ট না আনতে পারি, তাহলে হয়তো যেই প্রোডাক্টিভিটি আমরা অর্জন করতে চাচ্ছি সেটা সম্ভব হবে না। আমি গত 12 বছরে আপনি দেখবেন সরকার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য অনেকগুলি ইম্পর্টেন্ট পলিসি এবং ইনস্টিটিউশনাল মেজার্স নিয়েছে। আপনি যদি কৃষিতে দেখেন, বাংলাদেশ আজকে একটা ফুড সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি, এবং এটা তো আর এমনি এমনি হয়নি। এই দেশে একসময় 7 কোটি মানুষ থাকতো, এখন এই দেশে 18 কোটি মানুষ থাকে। এই এখনো যে আমরা ফুড সেলফ সাফিসিয়েন্ট, এটার পিছনে সাবসিডি দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, কৃষকদেরকে ক্রেডিট সাপোর্ট দেওয়া হয়েছে, ক্রপ ডাইভার্সিফিকেশনের মেজার্স নেওয়া হয়েছে, টেকনোলজি অ্যাডাপশনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি আমাদের এখানে বিদ্যুৎ সেক্টরের একজন আছেন, আপনি জানেন যে সার্বিক বিদ্যুৎ সেক্টর হচ্ছে একটা কমন নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, যেটা সকল উদ্যোক্তাদের প্রয়োজন। আপনি 2008-এর বিদ্যুৎ সিনারিও আপনাদের সবার মনে আছে, যে 1 ঘন্টা পর পর আমাদের বিদ্যুৎ ছিল না। সেই সময় সরকার প্রাতিষ্ঠানিক এনভায়রনমেন্ট চেঞ্জ করেছে, পলিসি এনভায়রনমেন্ট চেঞ্জ করেছে, প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন এনেছে এনার্জি জেনারেশনে। আজকে সে 3,500 মেগাওয়াট থেকে বিদ্যুৎ আমরা 18,000 মেগাওয়াটের কাছাকাছি চলে গিয়েছি। মানে অনেকটা বলা যেতে পারে যে আমাদের দেশে এখন ইলেকট্রিসিটি শর্টেজ বলে জায়গাটা নেই, এবং এইটার বেনিফিট আরএমজি সেক্টর পেয়েছে, এটার বেনিফিট অন্যান্য সেক্টররা পেয়েছে যারা প্রোডাক্টিভিটির উপরে ফোকাস করতে হয়েছে। সো সার্বিকভাবে যদি আমি মোটা দাগে বলি, যে একটা দেশের প্রোডাক্টিভিটি ফান্ডামেন্টালি ডিটারমাইন করে যে একটা দেশের অর্থনৈতিক সম্ভাবনা কতটুকু আপনি তৈরি করতে পারবেন, এবং সেই প্রোডাক্টিভিটির উপরে আপনি যদি ফোকাস করেন, তাহলে পলিসি এনভায়রনমেন্ট, ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট, হিউম্যান ক্যাপিটাল কোয়ালিটি এবং সার্বিক সুশাসনের কোনো বিকল্প নেই। ডক্টর আশিক, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরবো। স্টুডিওতে একটু আলোচনায় ফিরতে চাই জনাব হুমায়ুন রশিদ, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছি, যে এই যে অপ্রতিরোধ অগ্রযাত্রা উৎপাদনশীলতা বাড়াতে সরকার বদ্ধপরিকর, নানা কার্যক্রম রয়েছে, এগিয়ে চলা অনেক বাধা রয়েছে, তারপর আমরা প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। আপনার দীর্ঘ বছর উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে যেগুলো অবলোকন করছেন, সে জায়গাটা অগ্রযাত্রায় আপনার মতামত কি? আমরা যদি উৎপাদনশীলতার কথা বলি, প্রথমেই আমি যেটা মনে করি সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন ওইভাবে স্ট্রাকচার করতে হবে, ওইভাবে সাজাতে হবে, যেটা আমাদেরকে উৎপাদনশীলতা আজকে এবং আগামী 2030 কিংবা 40 এই লোকগুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে। তাহলে কি ধরনের এডুকেশন আমাদের দরকার? আমাদের অটোমেশন আসবে, আমাদের ধরেন যে উৎপাদনশীলতার সাথে যে মেশিনগুলা কাজ করবে, সেই মেশিনগুলোকে আমাদের লোকজনকে শেখাতে হবে, অপারেশনাল করে নিয়ে আসতে হবে। যদি আমরা এই এডুকেশন সিস্টেমটাকে সনাতনী রাখি, তাহলে কিন্তু আসবে না। 1 2 নম্বর হচ্ছে যে আমাদের সামনে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অটোমেশনস, আরও বেশি অটোমেশনস আসবে। এই অটোমেশন যদি আসে, সেই অটোমেশনের জন্য দরকার হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার। বিদ্যুতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বিদ্যুৎ আছে, বিদ্যুতের কিন্তু কোয়ালিটি নাই। বিদ্যুতের যে ফ্রিকোয়েন্সি বলেন, আপনি ভোল্টেজ ড্রপিং বলেন, এই জাতীয় জিনিসগুলো কিন্তু অটোমেশন যেসব জায়গায় আছে, মাইক্রো প্রসেস কন্ট্রোল ইকুইপমেন্ট যেখানে অপারেশনে আছে, সেসব মেশিনগুলো চালাতে পারবো না আমরা। ফলে একটা বড় চ্যালেঞ্জ সামনে আসবে। এর জন্য দরকার শিক্ষা, এবং ওই মেশিনগুলা চালাবার জন্য দক্ষতা লোকের প্রয়োজন হবে। এখানে একটা বড় জিনিস, এর জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যে প্যাটার্নটা এখন আছে, যে সনাতনী সিস্টেম গভর্নমেন্ট মেনটেন করছে, ইভেন প্রাইভেট সেক্টরে যারা মেনটেন করছে, এই প্যাটার্ন থেকে বেরিয়ে আসার জন্য এখনই সময়। কারণ আমাদের আগামীর মেশিন অপারেট করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। যে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সেই ইঞ্জিনিয়ারিং আগামীতে টিকবে না। আরও এফিশিয়েন্ট ইঞ্জিন আসছে, আরও এফিশিয়েন্ট টারবাইন আসছে, ফলে ওই ইয়াটার সাথে নিজেকে ডেভেলপ করতে হবে আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারের 2টা পার্ট। একটা হচ্ছে আমাদের দেশে আগামী 50 বছর ইনফ্রাস্ট্রাকচার আসবে। এই দক্ষতা যদি আমরা না বাড়াই, তাহলে এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু
সারা জীবন আমরা পরনির্ভরশীলতার উপরে নির্ভর করব। ক্যাপাসিটি বিল্ডিং যে জায়গাটা, আমার কাছে ধরেন ক্রেন অপারেটর লাগবে, আমার কাছে এক্সকেভেটর অপারেটর লাগবে, আমার কাছে ব্যাকহো লোডার অপারেটর লাগবে, আমার কাছে একটা আমার 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 ফর্কলিফট অপারেটর লাগবে। ফলে আপনি এডুকেশন সিস্টেমে যদি হাত না দেন আর এদেরকে যদি দক্ষ না করেন, যারা ধরেন হাই স্কুল গ্র্যাজুয়েট না, যারা হাই স্কুল পাস করে নাই, এইরকম লোকজনকে যদি আপনি এদিকে দক্ষ করেন, তাহলে কিন্তু আমাদের দেশের উৎপাদনশীলতা বাড়বে। বাইরে থেকে লোক আনার প্রয়োজন হবে না, চায়না থেকে লোক আনতে হবে না, ইন্ডিয়া থেকে লোক আনতে হবে না, আমাদের দেশের মানুষই কাজ করবে এই ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টগুলোতে। তাহলে কি হবে, উৎপাদনশীলতা কিন্তু বাড়বে এবং দেশের দক্ষ লোক হবে। এই দক্ষ লোকগুলা কিন্তু দেশে এবং দেশের বাইরেও কাজ করতে পারবে। ফলে উৎপাদনশীলতার সাথে কিন্তু দক্ষতার একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়ে গেছে। এর জন্য দরকার আমাদের পলিসি কিন্তু আমরা যদি রিফর্ম না করি, সামনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ রূপ ধারণ করবে। পলিসিটা কি? এডুকেশন পলিসি বলেন আর এদের এডুকেশন সিস্টেমই বলেন, কিন্তু সেই জায়গাটায় কি আমরা পর্যাপ্ত গবেষণা বা পর্যাপ্ত দৃষ্টি দিচ্ছি কিনা? আমরা দেখি প্রায় সময় পরিসংখ্যান আসে যে দেশে শিক্ষিত তরুণরাই বেশি বেকার। এই জায়গাগুলো নিয়ে অনেক আলোচনা হয়। সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়েও সরকারের সদিচ্ছার কথা আমরা গণমাধ্যমে দেখেছি। এই জায়গাগুলো আসলে কতটুকু সহযোগিতা করবে? আমরা বিশেষ করে যারা ধরেন আমরা প্রকৌশলী, আমার প্রতিষ্ঠানে আমি প্রকৌশলী প্রচুর হায়ার করতে হয়, প্রায় 803 জন প্রকৌশলী আমার এখানে কাজ করেন, যাদের এডুকেশন ধরেন ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন নিয়ে এসছেন, কিন্তু চ্যালেঞ্জটা কি? কনফিডেন্স ডেভেলপড হয়নি। উনি যে ধরনের মার্কেট ডিমান্ড আছেন সেই হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন না। এটা কেন? কারণ ওনার যে শিক্ষক, সেই শিক্ষককে ওনাকে এই জায়গাটাতে ওনাকে অন্যান্য জায়গায় এডুকেট করেছেন, কিন্তু এই জায়গাটাতে এডুকেট করতে পারেননি। ফলে উনি কনফিডেন্ট না কি ধরনের জবের নেচারে উনি অ্যাডাপ্টেবিলিটি হিসাবে উনি ফিট ইন করবেন। উনি একটা টুলস ধরেন নাই, উনি একটা রেঞ্জ ধরে কোনো সময় টাইট দিয়ে দেখেন নাই, বাসায় উনি কোনোদিনও ওনার প্যাশন ক্রিয়েট করতে পারে নাই সামাজিকভাবে, ফ্যামিলিগত। আমি যে বিষয়টিতে পড়ছি সেটি আসলে প্র্যাকটিক্যালি আমি কাজ কতটুকু পড়ছি বা পারছি। ফলে আমরা যে ইঞ্জিনিয়ার যখনই হচ্ছি, তখন আমি ভাবছি পিঙ্ক কাপ টাওয়েল একটা আমার পিছনে থাকবে, কালারের টাওয়েল থাকবে, আমি একটা এয়ার কন্ডিশন রুমে বসবো, আমি সারাদিন অ্যাডমিনিস্ট্রেটিভ জব করব। এর বাইরে কিন্তু কাজের যে চিন্তা ভাবনা, উনি মাথায় হেলমেট দিয়ে সাইটে কাজ করবেন, এই কাজটা কিন্তু ওনার ভিতরে আসেই নাই। ফলে দক্ষতা আপনি কিভাবে পাবেন? ওই ছেলেটাই কিন্তু কাজ করছে যার এডুকেশন নাই। আর যিনি দক্ষতাকে বেশি কন্ট্রিবিউট করতে পারতেন, সেই ইঞ্জিনিয়ার সাহেব, উনি কিন্তু ফিল্ডে কাজ করছেন না। ওই কালচারটাই ডেভেলপ করা হয় নাই এবং এইখানে একটা রিফরমেশন দরকার বলে আমার মনে হয়। এবং আমাদের আজকাল যারা রিসার্চ করছেন ওনারা কিন্তু অ্যাড্রেস করছেন যে নিড বেসড এডুকেশন সিস্টেম হলেই উৎপাদনশীলতা বাড়বে। এখানে শুধু আরএমজি সেক্টর না, আরএমজির পাশাপাশি আরো অন্যান্য সম্ভাবনাময় যতগুলো খাত আছে, অনেকগুলো জায়গা আছে, এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং করার এখনই সময়। তাহলে কিন্তু আমাদের উৎপাদনশীলতাটা বাড়তে পারে এবং এটা পলিসি আকারে আসতে হবে, একবারে সমন্বয় করে আসতে হবে। যে আমি আসবো আবার আলোচনায়। জনাব ইলিয়াস মৃধা, ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ গ্রুপ, আপনার কাছ থেকে মূলত কৃষির জায়গাটা আমি একটু আলোচনা চাইবো। যেমন আমরা অনেক অগ্রগতির কথা আমরা গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। চাল উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, পাটে দ্বিতীয়, আলুতে ষষ্ঠ, আম পেয়ারায় অষ্টম, কাঁঠালে দ্বিতীয়, এরকম ইলিশে তো একেবারে প্রথম। কিন্তু এগুলোকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ আছে। সেই জায়গাটা আজকে যে আমরা যে দিনে কথা বলছি, আসলে যে উৎপাদনশীলতা বা উৎপাদন সক্ষমতা বাড়ালে আমরা কিন্তু এই জায়গাগুলো বিশ্বে আরও বেশি এগিয়ে যেতে পারি। সেই জায়গাটায় বর্তমান অবস্থা এবং অগ্রগতির জায়গাটি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি যদি বলি, এই উৎপাদনশীলতার জন্য যে সেক্টরগুলো আপনি অলরেডি মেনশন করেছেন, আমরা যদিও অনেক জায়গায় আমরা সাকসেস বা আমরা অ্যাচিভ করেছি, বাট আমি বলবো যেখানে আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। কারণ প্রোডাক্টিভিটির দিক থেকে যদি আমি যদি একটু পিছনের দিকে তাকাই, আমাকে কিন্তু এই স্বল্প দেশে, হ্যাঁ, আমরা যখন 7 কোটি মানুষ ছিলাম তখন আমরা আমাদের দেশের মানুষ খাদ্য কষ্টতে ছিল, এখন আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ।
সেটার জন্য আমাদের অগ্রগতি অনেকটা হয়েছে। বাট আমি বলবো আপনি যদি বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চান তাহলে কিন্তু আমাদের কৃষি সব জায়গায় কিন্তু আমরা ওয়ার্ল্ড লেভেলে যেটা ইল্ড আছে আমরা প্রচুর পরিমাণে পটেটো উৎপাদন করে থাকি, বাট আমার পটেটো কি হল্যান্ডের লেভেলে আমরা যেতে পেরেছি অথবা আমরা আইদাহো লেভেলে যেতে পেরেছি? যেতে পারিনি। আমরা অনেক ধান উৎপন্ন করে থাকি, বাট আমরা এখনও কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এখনও ফিলিপিনের লেভেলে যেতে পারিনি। বাট আমি যদি বলবো না যে ওভারনাইট হয়ে যাবে কিনা, আমরা যদি এই সেক্টরকে ধরি যে আন্তর্জাতিক বাজারে যদি আমরা কম্পিটিশন করতে চাই, আমাদের দেশের উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে আমাদের কাছে নেই। কারণ বিশ্ববাজারে সব কিছুর কিন্তু কস্ট বাড়ছে, বাট আমাদের যেহেতু রিসোর্স লিমিটেড, ফলে আমাকে কিন্তু আমরা যদি হাইলি প্রোডাক্টিভ হই তাহলেই কিন্তু আমি আমার প্রোডাক্ট নিয়ে কিন্তু বিশ্বের দ্বারগোড়ায় যেতে পারবো। এই ক্ষেত্রে যেটা উনি বলেছিলেন যে ডক্টর আশিক সাহেব বলেছেন বা উনি অবতারণা করেছেন সূত্রপাতে যে আমাদের দক্ষ ম্যান পাওয়ার, আমি বলবো এই প্রোডাক্টিভিটি এগ্রিকালচার সেক্টর বলেন, ইন্ডাস্ট্রি সেক্টর বলেন, সব ক্ষেত্রে এই সব ক্ষেত্রের জন্য কিন্তু দক্ষ জনবল লাগবে। আর দক্ষ জনবলের জন্য প্রথমতই আমি যেটা মনে করি আমাদের যারা অ্যাকাডেমিয়ানস, এই একাডেমি এবং ইন্ডাস্ট্রি যদি জয়েন্টলি কাজ না করে, ইন্ডাস্ট্রির চাহিদা কী আর আমাদের অ্যাকাডেমিয়ানসরা আমরা কিভাবে আমাদের সিলেবাসকে সেট করছি ওই জায়গার মধ্যে যদি আমরা ওগুলাকে বাস্তব প্রয়োজনের নিরিখে সেট না করি তাহলে কিন্তু এই গ্যাপটা থেকে যাবে। আজকে যদি আমি প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি রেগুলেশন 4 বলেন অথবা ধরেন 6 সিগমার মাধ্যম দিয়ে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলোয় 6 সিগমা টুলস ইউজ করে তারা অনেক প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, ওয়েস্টেজ কমাচ্ছে, ফলে তারা কম্পিটিশনে টিকে থাকছে। পৃথিবীতে কিন্তু কোনো কিছুর দাম আর কমবে না, বাড়বে। তো যদি সব কিছু বাড়ে তাহলে কিন্তু ওই বাজারে যখন আমি আমার কস্ট কম্পিটিটিভ জিনিস যদি আমরা না পাই তাহলে কিন্তু আমি ওখানে আমার ইনপুট কস্ট বেড়ে যাবে। আমি যদি আউটপুট যদি আমার ইফিসিয়েন্টলি ইউজ করতে না পারি তাহলে আমি মানে কম্পিটিশন হেরে যাব। ফলে এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে আমি যেটা বলবো আমাদের অনেক জায়গায় আমরা অনেক সাকসেস কেস আছে, তারপরেও আমরা অনেক দূরে আছি এখনও কিন্তু মেকানাইজড এগ্রিকালচার থেকে অথবা কমার্শিয়াল এগ্রিকালচার থেকে। এখনও আমাদের দেশে ধরেন এগ্রিকালচারটা মোস্টলি এটা কিন্তু কমার্শিয়ালাইজেশন এখনও হয়নি, এটা ব্যক্তি বিশেষ অথবা আমরা যেটা গ্রামের ব্যক্তি ইন্ডিভিজুয়াল হিসাবে একজন কৃষক তার নিজস্ব উদ্যোগে কিন্তু এগ্রিকালচার করে যাচ্ছেন, প্রান্তিক কৃষক। বাট আমাদেরকে কিন্তু এগ্রিকালচারকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, এগ্রিকালচারকে মেকানাইজেশন করতে হবে। আমরা যদি মেকানাইজড ওয়েতে এগ্রিকালচার করি তাহলে কিন্তু ওখানে কস্ট কম পড়বে। আমাদের দেশে আমরা সবসময় বলে থাকি আমাদের দেশের কিন্তু শ্রম সস্তা। বাস্তবে যদি দেখেন একটা মেশিন দিয়ে একটা উন্নত দেশ যেই পরিমাণ প্রোডাক্টিভিটি বের করতে পারছে, আমরা যদি মানুষ দিয়ে ওইভাবে করি আমরা কিন্তু ওই দেশগুলো থেকে অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছি। ফলে আমরা যদি মেকানাইজ করতে না পারি তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু আমরা এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের এক্সপেন্সিভ হবে এবং আমরা বিশ্ববাজারে কম থাকবে। ফলে কিন্তু আমরা উদ্বৃত্ত হলেও রপ্তানি করতে পারবো না, পাশাপাশি আমরা কিন্তু যেই ক্ষেত্রগুলোতে শর্টেজ ওদের প্রোডাক্টিভিটিও বাড়াতে পারবো না। আপনার কাছে আসবো, আমরা আবার একটু ডক্টর আশিকের কাছে ফিরতে চাই। ডক্টর আশিকুর রহমান, আমরা যে জায়গাটা আলোচনা করছিলাম এই যে ঘুরে ফিরে যে বিষয়গুলো আসছে, যে পরিকল্পনা, সেখানে শিক্ষা ব্যবস্থা, কর্মদক্ষতা, দক্ষ জনবল, প্রযুক্তি, এইগুলোর সমন্বয় করে কিন্তু আমাদের একটি মহাপরিকল্পনার প্রয়োজন আছে। এবং এই যে সরকারের যে সদিচ্ছা রয়েছে যে প্রায় 6% হারে তারা উৎপাদনশীলতা বাড়াতে চায় প্রতি বছর, এই জায়গাগুলো আসলে আমরা অনেক কিছু করার আছে বা করতে হবে, সেই জায়গাগুলো যদি একটু আলোচনা করেন। দেখেন, আমি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি নিয়ে, একটা সেক্টর নিয়ে একটা এক্সাম্পল দেই জাস্ট টু কনভে সাম ইনসাইটস। আমাদের দেশে আরএমজি সেক্টরটা দেখেন, আমাদের আরএমজি ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার এক্সপোর্টস। 1991-এ আমাদের এক্সপোর্ট $1.8 বিলিয়ন ছিল। 2018-19-এ অর্থাৎ প্যান্ডেমিকের আগের বছর আমাদের সেই $1.8 বিলিয়ন এক্সপোর্টস $40 বিলিয়ন হিট করে। অর্থাৎ 30 বছরে আমাদের এক্সপোর্ট 20 গুণ জাম্প করে, রাইট? আবার অন্যদিকে আপনি যদি এন্ড ইট ইজ স্বাভাবিক অঙ্কে যদি ধরেন তাহলে ইটস এ রিমার্কেবল পারফরমেন্স। আবার অন্যদিকে যদি ভিয়েতনাম দেখেন, ভিয়েতনামেও 1991-এ এক্সপোর্টস $2.5 বিলিয়ন ছিল এবং 2019-এ সেই ভিয়েতনামের এক্সপোর্ট $280 বিলিয়ন। অর্থাৎ আমরা 20 গুণ ইমপ্রুভ করেছি, তারা 140 গুণ ইমপ্রুভ করেছে, রাইট? সো ইমপ্রুভমেন্টের একটা কম্পিটিশন আছে যে আপনি ইমপ্রুভ করছেন, কিন্তু ইমপ্রুভমেন্ট কে কত গতিতে করছে এটার মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা চলছে।
আমি যদি আমাদের গার্মেন্টস সেক্টরে বলি, গার্মেন্টস সেক্টর আজকে এইভাবে দাঁড়ালো কেন? প্রথমে গার্মেন্টস সেক্টর দাঁড়িয়েছিল কারণ এখানে একটা ফরেন ইনভেস্টমেন্ট এসেছিল, দেশ গার্মেন্টসে একটা ডাইউর একটা ইনভেস্টমেন্ট এসেছিল এবং তার মাধ্যমে কিছু নো হাও এসেছিল। তার পাশাপাশি বাংলাদেশ সরকার তাকে কিছু পলিসি সাপোর্ট দিয়েছে। আপনি যদি দেখেন যে তাকে বন্ডেড ওয়্যার হাউসের সাপোর্ট দিয়েছে, তাকে ব্যাক টু ব্যাক এলসি সাপোর্ট দিয়েছে, অর্থাৎ গ্লোবাল ইনপুট গুলি তারা একদম কস্ট প্রাইসে এনে একটা ভ্যালু এডিশন করে তারা এক্সপোর্টে যেতে পেরেছে। এবং আমাদের এই ইন্ডাস্ট্রির আর্লি অ্যাডভান্টেজ ছিল লো কস্ট অফ লেবার, হ্যাঁ, যে আমাদের একটা যেহেতু কম্পিটিটিভ এজ, আমাদের লো কস্ট লেবার, সার্বিকভাবে এই 4-5টা জিনিস একসাথে হওয়াতে আমাদের আরএমজি সেক্টর became a backbone of our garments, right? তো আপনি এটা দিয়ে দেখতে পারেন যে প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয় তাহলে আপনার একটা জিনিস করলে হবে না, 4-5টা জিনিসের মধ্যে অ্যালাইনমেন্ট লাগবে: পলিসি এনভায়রনমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এনভায়রনমেন্ট, কোয়ালিটি অফ হিউম্যান ক্যাপিটাল এবং আপনার গ্লোবাল কনটেক্সট। এখন যে গ্লোবাল কনটেক্সটের আলোচনাটা একটু এসেছিল, আমি দুইটা বিষয় একটু কনসেন্ট্রেট করতে চাই। আগামী দিনে আমরা যেই গ্লোবাল ইকোনমিক কনটেক্সটের মধ্যে বাংলাদেশ ন্যাভিগেট করবে সেটা হচ্ছে যেটা বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অটোমেশন নিয়ে আসবে এবং এই ধরনের অ্যাডভান্স আসার কারণে যেটা হবে যে ওই লো কস্ট লেবার দ্বারা যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি অর্জন করেন স্বাভাবিকভাবে ডেভেলপিং কান্ট্রি, এইগুলি কমে যাবে কারণ লেবারের রিকোয়ারমেন্ট ইন দ্য প্রোডাকশন প্রসেস কমে যাবে। সো সেই জায়গায় বাংলাদেশ কি করতে পারে, বাংলাদেশ তার কম্পিটিটিভ এজটা কিভাবে পাবে? তো সেই পেতে হলে হায়ার হিউম্যান ক্যাপিটাল, যেটা আলোচনায় এসেছে যে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা ছাড়া বা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সম্ভব না, সেইখানে আমাদের মনোযোগী হতে হবে। আমাদের হিউম্যান ক্যাপিটাল হ্যাজ টু বি ফরওয়ার্ড লুকিং। আজকের দিনের চাহিদা শুধু নয়, আগামী দিনের কি ইকোনমিক কনটেক্সটটা তৈরি হতে যাচ্ছে সেটাকে মাথায় রেখে আমাদের তৈরি করতে হবে। বাট দুর্বলতার জায়গা এখানে কিছু পার্টিসিপেন্টরা বলেছেন যে আমাদের বড় একটা পাবলিক সেক্টর এডুকেশনের সাথে ইন্ডাস্ট্রির লিঙ্কেজের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মার্কেটের রিকোয়ারমেন্টস কি বা মার্কেট কোথায় যাচ্ছে আগামী 20 বছরে, সে তার সাথে আজকের দিনে ক্লাসরুমে আমি যা পড়াচ্ছি তার কোনো ম্যাচ নেই, দেয়ার ইজ আ মিসম্যাচ, এবং এখানে ফিডব্যাকেরও কোনো জায়গা নেই। দ্বিতীয় জায়গাটা প্রোডাক্টিভিটি কোথা থেকে আসে? প্রোডাক্টিভিটির মেইন ফুয়েল হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এবং আপনি দেখেন বিদেশে কোম্পানিজ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করে, ইউনিভার্সিটি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করে এবং তার মাধ্যমে এক বেটার টেকনোলজি অ্যাচিভ হয়, তার মাধ্যমে বেটার টেকনোলজি অ্যাডপশন অ্যাচিভ হয়। আমাদের দেশে টেকনোলজিক্যাল ইনোভেশন হয়তো কঠিন, কিন্তু টেকনোলজি অ্যাডাপশনটা তো দরকার। হ্যাঁ, তো সেই জায়গায় কতটুকু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমরা করছি, কতটুকু মনোযোগী হচ্ছে যে আগামী দিনের কম্পিটিটিভ এজ আমাদের ধরে রাখতে হলে বিভিন্ন সেক্টরে কি ধরনের টেকনোলজি অ্যাডপশন দরকার, সেই ব্যাপারে আমাদের পলিসি মেকারদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর অবশ্যই অনেক প্রয়োজনীয়তা আছে। আপনি মহাপরিকল্পনার কথা বলছেন, মহাপরিকল্পনা কিন্তু আমাদের অনেকগুলি আছে। আমাদের ভিশন 2041 আছে, আমাদের ডেল্টা প্ল্যান 2100 আছে। মহাপরিকল্পনার কিন্তু এখানে দুর্বলতাটা হচ্ছে আমাদের টার্নিং নলেজ ইনটু অ্যাকশন। আমরা সবাই জানি চ্যালেঞ্জেস গুলি কোথা থেকে আসবে, আমরা জানি আমরা চ্যালেঞ্জেস গুলি কোথায় ফেস করছি, বাট টার্নিং দ্যাট নলেজ ইনটু পলিসি অ্যাকশন ইজ ওয়্যার দ্য বাক উইল এন্ড। সেই জায়গায় উই নিড টু অ্যাচিভ ট্যাঞ্জেবল ইমপ্রুভমেন্ট। যেটা আমি বললাম যে উন্নয়ন এবং ইমপ্রুভমেন্টের একটা রেস চলছে। আমরা যেই মাত্রায় ইমপ্রুভ করার চেষ্টা করছি, আমাদের কম্পিটিটিভ দেশগুলি তার থেকে বেশি মাত্রায় ইমপ্রুভ করার চেষ্টা করছে। তো সেইটাকে মাথায় রেখে আজকের দিনে আমাদের পলিসি কারেকশন গুলি আনতে হবে। ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আমরা সকলের সঙ্গে আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম অর্থনৈতিক অগ্রগতিতে শিল্পায়ন বা অন্যান্য সেক্টরে আমরা যে এগিয়ে যাচ্ছি, সেখানে উৎপাদনশীলতা আরও বাড়িয়ে আমরা কিভাবে সেই জায়গাটা আরও ত্বরান্বিত করতে পারি এবং বৈশ্বিক যে দেশগুলো আমাদের সাথে প্রতিযোগিতায় আরও বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে তাদের সাথে তাল মিলিয়ে যেন আমরা একই গতিতে এগোতে পারি, সেখানে করণীয় বা আমাদের জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব হুমায়ুন রশিদ, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় আলোচনা করেছি, সেখানে বেশ কিছু বিষয় চলে এসছে, প্রযুক্তির এসছে, শিক্ষা ব্যবস্থা, কর্মদক্ষতা, সেই জায়গাগুলো তো অবশ্যই আমাদের পলিসি আছে বাস্তবায়নের জায়গায় আরও বেশি ত্বরান্বিত করা। এবং সেই সাথে আমি একটু বলবো, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের এই যে তরুণদের মাঝেও বা অভিভাবকদের মাঝেও কিন্তু পরিবর্তন আনতে হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি, অনেক সময় যখন আপনারা দুজন উদ্যোক্তা আছেন এখানে, আপনারা যখন চাহিদাপত্র দেন সেখানে লিখাই থাকে অনার্স অথবা মাস্টার্স, তাহলে কর্মমুখী শিক্ষা যারা শিক্ষিত হচ্ছেন তারা সুযোগটাই পাবেন কিভাবে? বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের তো সুযোগ আসলে আমাদের সীমাবদ্ধতা আছেও এই জায়গাগুলো, এবং তার সাথে সাথে এই যে অপ্রতিরোধ অগ্রযাত্রা, উৎপাদনশীলতা আরও যেন বাড়াতে পারি আমরা, সেই জায়গাগুলো আসলে আরও কিছু যদি যোগ করেন। আপনার অনার্স এবং মাস্টার্স আমরা বলি, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট যদি দেখেন 10-15% এবং এই 10-15% অফ দ্য টোটাল এমপ্লয়িজ আমরা এই অনার্স এবং মাস্টার্স জায়গায় হায়ার করি। বাকিগুলো কোথায় হায়ার করি? বাকিগুলোতে কিন্তু স্পেশালাইজেশনস লাগে, কিংবা আমরা তাদেরকে বিল্ড করি, ওদেরকে ওই লোকগুলাকে আমরা বিল্ড করি আমাদের নিড যে জায়গাটায় দরকার। ওই নিডটা কি? ওই নিডটা উনি যেটা বললেন যে আমাদের এডুকেশন এবং ইন্ডাস্ট্রি, এই দুটা জায়গার ভিতরে যে গ্যাপ আছে, এই গ্যাপটাতে যদি পূরণ করা যেত তাহলে কিন্তু আমরা ওই অনার্স এবং মাস্টার্স এই কথাটা লিখতাম না। আজকে আমাদের এখানে অভিভাবকদেরও চাহিদার শেষ নেই। যেমন আমরাও চাই যে আমার ছেলে অনার্স মাস্টার্স করবে, আমি তো কর্মমুখী শিক্ষার দিকে আগ্রহী হচ্ছি না, সেই জায়গাটাও তো আছে। হ্যাঁ, আপনার ছেলে আগামীতে তাবলা বাজাতে পারে, সে তাবলা বাজালে হয়তো লন্ডনের অ্যালবার্ট হলে যে তাবলা বাজিয়ে সে অনেক বেশি উপার্জন করবে এবং তার মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকতে পারে। আপনি কেন তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন? সামাজিকতার জন্য? এই সামাজিকতার কোনো কাজে আসবে না। তার একটা উপরে ওঠার একটা লেভেল আছে, এর বেশি সে কোনো সময় উঠতে পারবে না। কিন্তু আপনি যদি সে তাবলাবাদক হয়, সে কিন্তু আরও অনেক উপরেও তার উঠার রাস্তা আছে। আন্তর্জাতিক বিশ্বে সে কোনো না কোনো জায়গায় সে প্লেসড হবে, কর্মসংস্থান করে নিতে পারবে। কথার কথা বলছি, কিন্তু আমরা তাকে তাবলাবাদক হতে দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের সামাজিক মাইন্ডসেট। এই সামাজিক মাইন্ডসেট থেকে আজকে বেরোতে হবে আমাদেরকে। আমাদের বেরিয়ে আসতে হবে যে আগামী যুগের যে চাহিদা, আগামী যুগের যে কর্মসংস্থানের অপরচুনিটিস, এইটা ইনোভেট করতে হবে আমাদেরকে। আমাদের সামাজিকভাবেও কিন্তু এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে। যেমন কৃষক চাচ্ছে না তার ছেলে কৃষি কাজ করুক, এই যে পরিবর্তন হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আপনি কৃষিক্ষেত্রে কৃষকের পরেরও তো স্টেজ আছে। এগ্রিকালচারাল প্রডিউস আছে, প্রডিউসটাকে প্রসেস আছে, প্রসেসটাকে প্যাকেজিং আছে, লোকাল মার্কেট আছে, ডোমেস্টিক মার্কেট আছে, ইন্টারন্যাশনাল মার্কেট আছে, আপনার এথনিক মার্কেট আছে, প্রচুর জায়গা আছে। ইনোভেশনের এই জায়গাগুলোতে আমাদের দেশে আমরা এখনো কাজ করতে পারছি না। আমরা করতে পারছি না কেন? আমাদের ওই জায়গাটাতে ওই যে ইনোভেশন জায়গাটাকে আমরা কিন্তু এখনো অ্যাড্রেস করতে পারছি না। আমাদের আইডিয়া আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কিন্তু জ্ঞান আছে। এই আইডিয়া এবং জ্ঞান, এই দুটার যদি সমন্বয় হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে না, উৎপাদনশীলতা শুধু না, উৎপাদনশীলতার সাথে উৎপাদনের যে ডাইভার্সিফিকেশনস, যেটা আমাদের আজকে প্রয়োজন হয়ে গেছে। আমরা ট্র্যাডিশনাল নিটওয়্যার গার্মেন্টস বানাই, যেটার ভ্যালুয়েশন ইজ ভেরি লো। আমাদেরকে চিন্তা করতে হবে, কেন আমি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে পারবো না? যদি বানাতে পারি তাহলে কিন্তু আমি আন্তর্জাতিক বাজার ছাড়িয়েও আমরা নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, চায়না, এই মার্কেটে যে ঢুকতে পারবো। এটাও কিন্তু বড় মার্কেট আজকে, এবং আগামীতে আরো বড় মার্কেট। হাই ভ্যালু প্রোডাক্ট করে অল্প এক্সপোর্ট করেও কিন্তু আমাদের থেকে এগিয়ে যাচ্ছেন অনেক জায়গায়। এর জন্য দরকার ইনোভেশনস। এই ইনোভেশনের জায়গাটা আমরা অ্যাড্রেস করি নাই। যদি আমরা ইনোভেশনটাকে অ্যাড্রেস না করি, শুধু উৎপাদনশীলতাটাকেই আমরা অ্যাড্রেস করলে হবে না।
আপনার আগামীতে আমার ধারণা অনেক কিছু আউটসোর্সিং হবে। আজকে আইটি বেসড আউটসোর্সিং থেকে আরম্ভ করে উৎপাদনশীল খাতেও কিন্তু আউটসোর্সিং হবে। এই আউটসোর্সিংগুলোর জন্য যে ইনোভেশন দরকার, যে মেশিন অপারেটর দরকার, যে প্রসেস দরকার, যে লেআউট দরকার, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কার পক্ষে কার সম্ভব? পক্ষে সম্ভব হচ্ছে? এটা হচ্ছে যিনি এই জ্ঞানে জ্ঞানী। এক, সবচেয়ে এখানে এগিয়ে আসতে হবে সরকারকে। সরকার যদি পলিসি রিফর্ম করে তাহলে এই জায়গাগুলোতে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। সারা বিশ্ব অনেক বড় বাজার, সারা বিশ্ব অনেক বড় বাজার। এই বাজার জাত করতে যদি আমরা চাই আমাদের পণ্য, আমাদের এইখানে তৈরি উৎপাদিত পণ্য, তাহলে আমাদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের যে জব মার্কেটের যে ইয়াং জেনারেশন আছে, তাদের জন্য আমাদের জব ক্রিয়েট করতে হবে। যে জব ক্রিয়েট যদি আমরা করতে পারি তাহলে আমরা নীলফামারী ইকোনমিক জোনও আমরা করতে পারি, আরও এরকম 5-10টা, জি জি 100টা ইকোনমিক জোনে কর্মসংস্থান হওয়ার অপরচুনিটি রয়ে গেছে। এইটাকে কাজে লাগাতে হবে। এখন সবচেয়ে উত্তম সময়, সবচেয়ে উত্তম সময় আজকে আমরা এই তিনজন যেভাবে কথা বলছি, আমরা যদি সবাই একটা প্ল্যাটফর্মে কথা বলি, উৎপাদনশীলতা শুধু না, পলিসি রিফরমেশনের জন্য এবং এডুকেশনটাকে নিড বেসড এডুকেশনে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আমাদের ভিতরে আমরা একটা সুন্দর ভবিষ্যতের প্রজন্ম দেখতে পাবো। নাহলে কিন্তু আমাদের কিন্তু আরো বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে। এবং এই জায়গায় উদাহরণ হিসেবে অনেক দেশের নাম চলে আসে। চীন কি করছে, ভারত কি করছে, যেমন ডক্টর আশিক যেটি বলছিলেন যে ভিয়েতনাম, তারাও এগোচ্ছে, আমরা এগোচ্ছি, কিন্তু তাদের গতি আমাদের গতি আমরা শুধু এগোচ্ছি বলে আমি আত্মতুষ্টিতে ভুগলে হবে না, যেটা আমরা সকলেই বলছিলাম। এই জায়গাটা আমরা কতটুকু নজর দিচ্ছি? আমরা পুঁথিগতভাবে কথা বলছি যে ভিয়েতনাম কিংবা ভারত কিংবা অন্যান্য দেশের তুলনায় আমরা কোথায় আছি, কিন্তু অন দ্য রিয়েলিটি আমরা কিন্তু এই চেঞ্জগুলো আনতে পারিনি। কস্ট অফ ডুইং বিজনেস ইজ এ বিগ চ্যালেঞ্জ, উৎপাদনশীলতার সাথে জড়িত। গ্লোবাল সাপ্লাই চেইন, আপনার এখানে কন্টেইনারের ভাড়া এখন 2 গুণ 3 গুণ হয়ে গেছে। আপনি জানেন কেন হয়েছে? আমি জানি কেন হয়েছে। সিঙ্গাপুরে 14 দিন আইসোলেশনে থাকতে হয় একটা ক্রু, যারা শিপ নিয়ে যায় ক্রুদেরকে। আপনার এদের তো কস্ট আছে, এই কস্টটাকে আমাকে বিয়ার করতে হচ্ছে, আপনাকে করতে হচ্ছে। এই গ্লোবাল সাপ্লাই চেইনকে পলিসি আকারে নিয়ে আসতে হবে সরকারকে। এবং যদি সরকার এই জায়গাগুলো বোঝে, তাহলে এই 4 দিন একটা কন্টেনার পড়ে থাকতে পারে না এই চিটাগং এয়ারপোর্টে। একটা চিটাগং এয়ারপোর্ট থেকে ঢাকাতে একটা যদি আপনি কন্টেইনার আনতে চান, তাহলে একটা এই যে রোড, এটা 24 ঘন্টা 48 ঘন্টা সময় লাগে। আপনি বিমানবন্দরে যদি ইনফ্রাস্ট্রাকচার দেখেন, এটা একটা ভয়াবহ অবস্থায় আছে। এটা তো প্রত্যেকটা উৎপাদনশীলতার সাথে জড়িত, সম্পৃক্ত। এই সাপ্লাই চেইন, আমার জনগণ যতই দক্ষ হোক, আমি যদি সময় মতো তাদেরকে পণ্য কাঁচামাল না দিতে পারি, সে কিভাবে উৎপাদন করবে? এই একটা ব্যুরোক্রেটিক জালে আমরা আটকে আছি। আমরা এই ব্যুরোক্রেটিক জাল থেকে বেরোতে হলে আমাদেরকে পলিসি, একটা নতুন পলিসি, সার্বিক একটা পরিবর্তন আমাদের আনতেই হবে। কারণ কস্ট অফ ডুইং বিজনেস আপনার ঘাড়ে এসে পড়বে, আমার ঘাড়ে এসে পড়বে। আমরা ওখান থেকে বেরোতে চাই, এই উৎপাদনশীলতাও বাড়াতে চাই এবং আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান করতে চাই। আমরা জনাব ইলিয়াস মেধা ব্যবস্থাপনা পরিচালক প্রাণ গ্রুপ, তার কাছে আসতে চাই। হ্যাঁ, যে যথার্থই বলছিলেন যে যেখানে আমরা প্রতিযোগিতার জায়গায় আসছি, প্রতিযোগী দেশগুলো কিন্তু বসে নেয়, তারা কি পরিবর্তন করছে সেদিকেও আমাদের নজর দিতে হবে। তাদের শিক্ষা, তাদের গবেষণা, তাদের কর্মসংস্থানের জায়গাগুলো, এবং সবচেয়ে ঘুরে ফিরে যেটি আসছে যে বিশেষ করে আপনাকে আমি কৃষিতে আরও বেশি জায়গায় দেবো, এখানে অনেক বড় একটি জায়গা আছে। এবং আমরা যদিও দেখছি যে কৃষিতে তরুণ প্রজন্মের ব্যাপক একটি অংশগ্রহণ এখন বাড়ছে, সেটিকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া। উদাহরণ হিসেবে ডক্টর আশিকুর রহমান বলছিলেন যে তৈরি পোশাক খাত, এখানে সকলে নজর দেওয়ার পর কীভাবে আমরা এগিয়ে গিয়েছি, সেখানে সম্ভাবনার প্রত্যেকটা সেক্টরকেই কিন্তু এভাবে আমাদের নজরে আনতে হবে। এবং তার সাথে সাথে যেটা জনাব হুমায়ুন রশিদ বলছিলেন যে এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এখানে বড় একটি পরিবর্তন সকলের আনতে হবে। শুধু ব্যবসায়ীদের দোষ দিলে হবে না, সরকারের দোষ দিলেও হবে না। সেই জায়গাটায় সম্মিলিত প্রচেষ্টার জায়গায় যদি একটু আলোচনা করেন। প্রথমত আমি যদি বলি, আবারও বলবো সেই আশিক সাহেবের রেফারেন্স ধরে, গার্মেন্টসে আমরা একটা লেভেলে কিন্তু আসছি, তারপরেও
আপনি ধরে নেন যে আমরা যদি প্রোডাক্টিভিটির দিকে যদি আরও ফোকাস দিই তাহলে এখানে অনেক ইমপ্রুভমেন্ট করার সুযোগ। গার্মেন্টস কিন্তু আমরা অনেক চিপ রেটে এক্সপোর্ট করি, ফলে প্রত্যেকগুলো গার্মেন্টস সেক্টর কিন্তু প্রফিট করতে পারছে না, অনেক স্ট্রাগল করছে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমরা হয়তো চিপ লেবার বলে একটা লেভেলে ছিলাম, বাট আমরা যদি ওখানেও আমরা অটোমেশন যদি না করি, ওখানে যদি আমরা গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস যদি না আনি, এবং অনেকগুলো যে ম্যানেজমেন্ট লেয়ার আছে প্রোডাকশনের ক্ষেত্রে, আজকে যদি যান ভিয়েতনাম, চায়না অথবা জাপানের যেটা টয়োটা প্রোডাকশন সিস্টেম, ওখানে কিন্তু প্রোডাকশন ম্যানেজমেন্টে অনেকগুলো লেয়ার কিন্তু তারা কাট করে দিয়ে ওখানে প্রোডাক্টিভিটি এবং মাল্টিটাস্কিং করে তারা এগোচ্ছে। আর গার্মেন্টস সেক্টরে আমি যদি এগ্রিকালচারের দিকে বলি, এগ্রিকালচারে কিন্তু ধরেন আমাদেরকে এখন বেসিক এগ্রিকালচার থাকার আর সুযোগ নেই, ভ্যালুয়েটেড এগ্রিকালচারে যেতে হবে। আপনি প্রডিউস করবেন ফিশ, আপনি কিন্তু ফিশকে প্রডিউস করে ফিশ চিপস করে বিদেশে রপ্তানি করতে হবে, ফিশ ক্যানিং করে বিদেশে রপ্তানি করতে হবে, অথবা সি ফিশকে ধরিয়ে আপনি কিন্তু বাংলাদেশের সাপ্লাই চেনের কথা যেটা আসলো, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন এবং লোকাল সাপ্লাই চেনের মাধ্যমে যদি এটা ফ্রোজেন করে আপনি দিতে পারেন, তাহলে কিন্তু এখানে প্রোডাক্টিভিটি বাড়বে। ফলে এগ্রিকালচারের ক্ষেত্রে যদি আমরা ভ্যালুয়েট করতে চাই, তাহলে অ্যাগ্রো প্রসেসিংয়ে যদি ফোকাস করি এবং ওখানে যদি আমরা প্রোডাক্টিভ ম্যান পাওয়ার পাই এবং ওখানে যদি নতুন নতুন এন্টারপ্রেনিউর ক্রিয়েট হয়, এই জায়গায় যদি আমরা ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের দেশে রপ্তানি বাড়বে, কর্মসংস্থান বাড়বে। এর পাশাপাশি আমি যেটা বলবো, এই জায়গায় যদি আমরা এগোতে চাই, তাহলে কিন্তু এখানে আবার সেই দক্ষ ম্যান পাওয়ার যেমন লাগবে, তেমনই কিন্তু আবার এই প্রোডাক্টিভিটিগুলোকে ইমপ্রুভ করতে গেলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এই জায়গায় কিন্তু আমাদের গভর্নমেন্টের শুধু পলিসি সাপোর্ট না, পলিসি সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট। গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশে 100টা স্পেশাল ইকোনমিক জোন করছে, বাট ইকোনমিক জোনের ভিতরে যদি ওখান থেকে 10% ইকোনমিক জোনকে যদি অনলি ফর অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য ছেড়ে দেওয়া হয়, যেই এলাকাগুলো যেমন যশোর, নরসিংদী, নর্থ বেঙ্গল আমাদের দেশে এগ্রিকালচারের জন্য কিন্তু ডেভেলপ, ওই এলাকাগুলোর ওই প্রসেসগুলোকে যদি আমরা IQF প্রসেস করে অথবা অন্যান্য ভ্যালুয়েশন করে যদি আমরা করি, লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট দুই জায়গায় কিন্তু আমরা করতে পারি। এতে করে কিন্তু কমার্শিয়াল এগ্রিকালচার, যেটা আমি বলতেছিলাম যে কোনো ব্যক্তি লেভেলে আছে, এটা কমার্শিয়াল এগ্রিকালচার হবে। ওখানে কর্পোরেট হাউসরা এই সেক্টরে ইনভেস্ট করবে, ফোকাস দিবে, এখানে কিন্তু শিক্ষিত দক্ষ জনবল নিয়োগ দিবে, ফলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে। এর পাশাপাশি আপনি জানেন যে আমরা অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে $1 বিলিয়ন এক্সপোর্টের রেকর্ড এবার করেছে, এবং এটা অত্যন্ত সম্ভাবনাময় খাত। আমরা গার্মেন্টসের পরে এটা স্থান চলে আসতেছে। ফলে এই সেক্টরকে যদি আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করি, তাহলে এই সেক্টরের দিকে কিন্তু গভর্নমেন্টকে আরও বেশি পলিসি সাপোর্ট এবং এই সেক্টরের যে বটলনেক যেগুলো আছে আমাদের, এই বটলনেকগুলোকে যদি দূরীভূত করা হয়, যেরকম একটু আগে যেটা আলোচনা হলো যে আমাদের ফ্রেড সারা পৃথিবীতে আমরা রপ্তানি করি, ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি, বোথ দ্য কেসে ফ্রেড 3 গুণ 4 গুণ হয়ে গেছে। এতে করে কিন্তু আমাদের মানে মিলিয়ন ডলার কিন্তু আমাদের লস হচ্ছে দেশের। এক্ষেত্রে যদি পণ্যের দাম কি সেরকম বাড়ছে, আমি যদি ফলে আমরা যেহেতু আমাদের দেশে WTO উইং যেটা কমার্স মিনিস্ট্রি আছে অথবা শিপিং মিনিস্ট্রি, তারা যদি ব্যাপারটাকে তড়িৎ ফোকাসের মধ্যে নিয়ে আসে এবং তারা যদি একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে বসে যে কী করলে এটাকে স্মুথ করা যায়, কী করলে গ্লোবাল ফ্রেড কমানো যায়, তাহলে কিন্তু আমাদের ইম্পোর্ট কস্ট কমবে, এক্সপোর্ট কস্ট কমবে। আজকে ধরেন সুগার প্রাইস, এটা পত্রপত্রিকা আসছে, হ্যাঁ, সুগার প্রাইস আমাদের দেশে 85 টাকা সুগার প্রাইস, যেটা 1 বছর আগেও ছিল কিন্তু 55 টাকা। আজকে অয়েল প্রাইস 130 টাকা পার লিটার। ফলে এই যে জিনিসের দামগুলো বেড়ে যাচ্ছে, বাড়ার পিছনে যদি আপনি রুট কজ খোঁজেন, অনেক জায়গায় কিন্তু ফ্রেড দায়ী বা বিভিন্ন কিন্তু আমাদের যেটা ইনএফিসিয়েন্সি দ্য পোর্ট কনজেশন, এই জিনিসগুলো যদি আমরা এলিমিনেট করতে পারি, তাহলে কিন্তু এগুলা কস্ট কমে যাবে। কস্ট কমে গেলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি, প্রোডাকশন কস্টগুলো কমবে এবং আমরা আরও বেশি প্রোডাক্টিভ হব। জি, সেক্ষেত্রে ছোট করে শেষ দিকে এসেছি, প্রযুক্তি যেটি নিয়ে বারবারই আলোচনা হচ্ছে, এবং আপনি যে সেক্টরগুলো নিয়ে কাজ করেন সেখানে প্রযুক্তির ব্যবহার হয়তো বা তরুণ জনগোষ্ঠীতে প্রযুক্তি হয়তো বা আমরা কিছুটা দিতে পারছি, কিন্তু যারা বড় আকারে এখনো প্রযুক্তির বাইরে রয়ে গেছেন, একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকেও তো আমাদের সেই জায়গাটা নিয়ে আসতে হবে। আমি এই ক্ষেত্রে যেটা বলবো যে এখানে করার যদি সরকার উদ্যোগ গ্রহণ করে, আপনি ধরেন যদি আপনি লাইক সোশ্যাল বিজনেসের কনসেপ্টের মতো করে দিয়ে আপনি আমাদের দেশে অনেকগুলা আগের সরকার উদ্যোগ নিয়েছেন, যে এই সরকার যে অনেকগুলো সমবায় সমিতি উনি করেছেন, সমবায়ের মাধ্যমে যদি এগ্রিকালচার ইকুইপমেন্টগুলোকে অ্যাভেলেবেল করা হয়, যেখান থেকে কৃষকরাও স্বল্প মূল্যে রেন্টাল বেসিস ইকুইপমেন্টটা পাবে এবং তার পারপাসটা সার্ভ করবে, তাহলে কিন্তু তার মানে এখানে প্রচুর ম্যান পাওয়ার সেভ হবে। এবং আপনি দেখেন কিছুদিন আগে আমরা দেখলাম যে আমরা অনেকগুলা কম্বাইন হারভেস্টার নিয়ে আসছি, এতে করে কিন্তু আমাদের দেশের
যেগুলো আমাদের বর্ষার সময় যে ধানগুলো পানিতে ডুবে যায়, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অনেকগুলা মানে ধানকে কিন্তু আমরা হারভেস্টিং করতে সক্ষম হয়েছি। শুধু ধানের কথা বলবো না, এরকম কিন্তু অনেকগুলো এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে যেখানে যদি আমরা এগুলো মেকানাইজড করি তাহলে কিন্তু হিউম্যান ডিপেন্ডেন্সি কমবে, প্রোডাক্টিভিটি বাড়বে এবং কস্ট অফ প্রোডাকশন কিন্তু এতে করে কমে যাবে। ফলে আমি ব্যক্তি বিশ্বাসের পক্ষে এটা সম্ভব না হলেও সমবায় সমিতির ভিত্তিতে যদি এটা করা হয় তাহলে কিন্তু এটা করা সম্ভব। জি, আমরা একবার শেষ দিকে চলে এসেছি। ডক্টর আশিকুর রহমান, যেটি নিয়ে আজকে আলোচনা আমরা শুরু করেছিলাম, যে এই যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার উৎপাদনশীলতা, সেখানে আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে। সরকারের সাথে সাথে আমরা যারা ব্যক্তি উদ্যোগে কাজ করছেন তাদেরকেও একসাথে করে যেন এগিয়ে যেতে পারি, সে জায়গাটায় শেষ দিকে এসে আলোচনা শুনতে চাবো যে অবশ্যই নানা প্রতিবন্ধকতা পার করে বাংলাদেশ অর্থনীতির অগ্রগতির জায়গাটা ধরে রাখছে বা এগিয়ে যাচ্ছে, সেখানে এই উৎপাদনশীলতা বা উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আমরা যেন সেটি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। শেষ দিকে এসে সে প্রত্যাশার জায়গায় যদি আলোচনা শেষ করেন। ধন্যবাদ। দেখেন, ইটস নট অ্যান ইজি টাস্ক। বর্তমান সরকার কিন্তু গত 12 বছরে ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিটটাকে খুব ক্রিটিক্যালি অ্যাড্রেস করার চেষ্টা করেছে। বিদ্যুৎ এবং কমিউনিকেশন যে ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা, সেটাকে প্রাধান্য দিয়ে কিন্তু একটা একটা বলা যেতে পারে মানে ভিজিবল ইমপ্রুভমেন্ট এনেছে। এবং আগামী কয়েক বছরে যখন মেট্রো রেল, পদ্মা ব্রিজ এবং অন্যান্য ইপিজেড জুলি যখন পাইপলাইনে এসে পড়বে, তখন অবশ্যই আমরা একটা প্রোডাক্টিভিটি গেইন আমরা দেখতে পারবো। তারপরও ওই যে একটা কথা আছে যে দ্য রুম ফর ইমপ্রুভমেন্ট ইজ অলওয়েজ ভেরি লার্জ। সো সেইখানে ইনফ্রাস্ট্রাকচার এবং আপনার যে পলিসি সাপোর্টের যে ব্যাপারটা, সেখানে অবশ্যই অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, যেটার মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেস কমবে এবং আমরা গ্লোবাল ইকোনমিক কনটেক্সটকে মাথায় রেখে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিটাকে সাজাতে পারবো। আমি দুইটা জায়গার উপরে প্রাধান্য দিয়ে আজকের এই আলোচনাটা আমি শেষ করব। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে অবশ্যই ডাইভার্সিফাই করতে হবে। আমাদের এক্সপোর্ট সেক্টরকে ডাইভার্সিফাই করতে হবে, আমাদের লোকাল ইকোনমিকে ডাইভার্সিফাই করতে হবে। ডাইভার্সিফিকেশন ছাড়া সেই ধরনের প্রোডাক্টিভিটি গেইন আপনি আনতে পারবেন না। শুধুমাত্র আরএমজি ফর এক্সাম্পল, যেটা আমার এক্সপোর্টের 88%, শুধুমাত্র আরএমজির উপর ডিপেন্ড করে আপনি ভিয়েতনামের মতন এক্সপোর্ট পারফরমেন্স আনতে পারবেন না। আপনার সেখানে অন্যান্য পণ্যর দিকে যেতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেটাকে বলে, এবং মার্কেট ডাইভার্সিফিকেশন যেটাকে বলে। অন্যান্য পণ্যকে আরএমজি যে সাপোর্টটা পেয়েছে, সেই ধরনের ক্রিটিক্যাল সাপোর্ট যদি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই ইন্ডাস্ট্রিজ লাইক লেদার অ্যান্ড ফুটওয়্যার, ইন্ডাস্ট্রিজ লাইক লাইট ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যালস এবং আরো অনেক অ্যাগ্রো বেসড প্রোডাক্টস, আমরা অনেক কিছুতে আমরা একটা বড় ভূমিকা রাখতে পারবো। দ্বিতীয় যেটা আমি বারবার বলার চেষ্টা করব, যে প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন, এটা হচ্ছে একই কয়েনের বোথ সাইডস, রাইট? ইনোভেশন ছাড়া প্রোডাক্টিভিটি হবে না। এবং ইনোভেশনের দুইটা ধরন আছে, একটা হচ্ছে আপনি ইনোভেট করবেন বা টেকনোলজি আপনি অ্যাডপ্ট করবেন। আগামী দিনের যে অর্থনীতিটা আমরা দেখতে যাচ্ছি, আবারও আমি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসি, ইট উইল বি আ নলেজ বেসড ইকোনমি। এবং নলেজ বেসড ইকোনমিতে আমাদের তরুণ সমাজ কি করে প্রোডাক্টিভ থাকতে পারবে, সেটা আমাদের একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, তার বয়স 7 বছর বয়স, এবার বছর 8 হবে। আমাকে বলছিল, বাবা আমি ইউটিউবে যদি কন্টেন্ট ক্রিয়েট করি, তুমি কি মাইন্ড করবা? আমি বলি, আমি কেন মাইন্ড করবো? হ্যাঁ, তোমার ভবিষ্যতে তোমাদের কি সম্ভাবনা হবে তা তো আমি এখনো ক্রিটিক্যালি বুঝি না। একসময় পৃথিবীতে ইউটিউবার হয়ে যে $1 বিলিয়ন মালিক হওয়া যাবে, বা ফেসবুক ক্রিয়েট করে যে $100 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে, এটা তো 20 বছর আগে কারো বোঝার সম্ভাবনা ছিল না, রাইট? সো 20 বছর আগে যেভাবে 2001-এ দাঁড়িয়ে কেউ বলতে পারতো না পৃথিবীর টপ 5টা কোম্পানি, ফেসবুক বলেন, আপনি ইউটিউব বলেন, গুগল বলেন, এই 3টা কোম্পানি 2001-এর ব্যক্তির কোনো সমাজবিজ্ঞানী বলেন বা কেউ দাঁড়িয়ে বলতে পারতো না যে এই 3টা কোম্পানি 20 বছরে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট কোম্পানি হবে। অর্থাৎ নলেজ বেসড ইকোনমিটা কি ধরনের সম্ভাবনা আমাদের তরুণ সমাজের জন্য তৈরি করবে, সেটা কমপ্লিটলি বুঝার অবস্থান আমাদের নেই। বাট তার অর্থ হচ্ছে, যেহেতু আমরা কমপ্লিটলি এটা ম্যাপ করতে পারবো না, বাট তার অর্থ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা এডুকেশনে করতে হবে, হিউম্যান ক্যাপিটালে করতে হবে। কারণ তাদেরকে যদি আমরা প্রিপেয়ার্ড না করি, তাদেরকে যদি আমরা সেই ক্রিয়েটিভ গ্লোবাল ইকোনমিক স্পেসে
উৎপাদন করার বা একটা পজিটিভ ভূমিকা রাখার, তাকে আমরা যদি দক্ষতাটা তার মধ্যে আমরা সৃষ্টি না করি, তাহলে তো সে সেই অর্থনীতিতে টিকবে না। আমাদের দেশে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের যে তরুণ সমাজের যে বেজ, সেই বেজ আগামী 20 বছর একটা ম্যাচিওর স্টেট নিবে। তো সেই বেসটাকে তো গ্লোবাল সেই নলেজ বেজ ইকোনমিতে অপারেট করতে হবে। সো বাংলাদেশ যে ভবিষ্যৎটি দেখছে, আমি এটা বলে শেষ করব যে হিউম্যান ক্যাপিটাল, গুড গভর্নেন্স, গুড ইনস্টিটিউশন অ্যান্ড পলিসি সাপোর্টের কোনো বিকল্প নেই। আমি মনে করি সরকার যেহেতু আমাদের ডেভেলপমেন্ট নিয়ে সিরিয়াস, তারা অবশ্যই সরকার এই 4টা বিষয়কে প্রাধান্য দিবে। ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ দিকে এসে হুমায়ুন রশিদ আপনার কাছ থেকে আলোচনাটি শেষ টানতে চাই, যেটি আমরা বলতে চাই যে এই যে অপ্রতিরোধ অগ্রগতি উৎপাদনশীলতা, সরকারের সহযোগিতায় সবচেয়ে বড় সাহসী ভূমিকা আমাদের দেশের উদ্যোক্তাদের, যারা আপনারাই আসলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় একটি অবদান রাখছেন, সরকার সহযোগিতা করছে, এবং এই তরুণ প্রজন্মকে নিয়েই দক্ষ জনবল তৈরি করে আমাদের সেটি আরও এগিয়ে নিতে হবে। সেই জায়গাটায় প্রত্যাশার জায়গা দিয়ে শেষ করেন আলোচনা। আমার কাছে মনে হয় যে আমরা গত 50 বছর বাংলাদেশকে যদি ভাগ করি 5 ভাগে, প্রতি 10 বছর করে করে আপনি যদি দেখেন, বিগত 10 বছরের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সেটা আইটিতে বলেন, পাওয়ার সেক্টরে বলেন। আমরা এরকম জায়গাতে এই 10-15 বছর আগে বিদ্যুৎবিহীন থাকতাম, আজকে কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি। আজকে আমাদের রাস্তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসছে, অনস্বীকার্যভাবে এটা বলতে হবে। কৃষিতে কিন্তু এখন যে আগে যে কৃষি যন্ত্রের যে ব্যবহার ছিল, এই ব্যবহারটা ছিল না, কিন্তু আজকে কৃষিতে যন্ত্র হচ্ছে। আমাদের এখন যেটা আরো বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে ইনোভেশনসটা, প্রোডাক্টিভিটি ইনোভেশনসটা। কারণ আগামী 10 বছর পরে এই টেকনোলজি থাকবে না। এই যে আজকে যে আমরা যে কনসেপ্টে আমরা মুভ করছি, এই কনসেপ্ট, এই প্রোডাক্টিভিটি, এই স্টাইল অফ প্রোডাক্টিভিটি থাকবে না। ফলে আমাদেরকে আগামী 10 বছরের জন্য মিনিমাম রেডি হয়ে যেতে হবে। আমরা যদি হতে পারি, তাহলে কিন্তু আমরা ভিয়েতনাম কিংবা অন্যান্য প্রতিযোগী যারা রয়েছেন, প্রোগ্রেস করছে যেসব দেশ, সেসব দেশের সাথে কিন্তু আমরা ম্যাচ করতে পারবো। নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। ওরা কিন্তু চেঞ্জ করছে তাদের এই পলিসি দিয়ে, তাদের প্রসেস দিয়ে, তাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, তাদের ইনোভেশন দিয়ে। আজকে আমাদের দেশে অন্যান্য আরো অনেক ভ্যালু অ্যাডেড করার জিনিস করার আছে, যেখানে আমরা করছি না। গার্মেন্টসকে আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনাকে সাইমালটেনিয়াসলি আরো 8টা-10টা প্রোডাক্ট আছে যেটা আমরা $বিলিয়ন ইন্ডাস্ট্রিতে সম্ভাবনাময় অনেক বড় বড় খাত আসতে পারি, উৎপাদনশীলতা বাড়াতে পারি। হচ্ছে আগামীতে আমার বিশ্বাস আরো হবে, কারণ বর্তমান গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি। ফলে 2030-এ আমাদের যে এসডিজি গোল আছে, ওটাও কিন্তু প্রাইভেট সেক্টর রিলেটেড। ফলে অনেক জায়গায় আমরা কন্ট্রিবিউট করতে পারবো, এবং আমার কাছে মনে হয় উৎপাদনশীলতা বাংলাদেশে আগামীতে বাড়বে। অবশ্যই বাড়বে, তবে সেটি যেন বৈশ্বের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে সেগুলোর সাথে তাল মিলিয়ে আমরা করতে পারি, সেই জায়গাটায় অবশ্যই আমরা নজর দেব। এবং আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে অপ্রতিরোধ অগ্রযাত্রা উৎপাদনশীলতা, সেটিকে আমরা সকলে মিলে, আসলে সরকার একার পক্ষে সম্ভব নয়, ব্যবসায়ীদের একার পক্ষে সম্ভব নয়, দেশের জনগণ, তরুণ জনগোষ্ঠী সকলে মিলিয়ে যদি আমরা এই পরিকল্পনায় সামিল হই, আমরা অবশ্যই সেই ধারটি অব্যাহত রাখতে পারবো। ধন্যবাদ জনাব ইলিয়াস মৃধা, ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ, এবং আমাদের সাথে অনলাইনে সংযুক্ত ছিলেন ডক্টর আশিকুর রহমান, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি।